হ্যালো, সবাই কেমন আছো? আজকে 25শে ফেব্রুয়ারি। বাংলাদেশ এবং আমার জন্য অবশ্য বিশেষ দিন। 25শে ফেব্রুয়ারিতে পিলখানার হত্যাকাণ্ড এবং আমার দেশ ত্যাগ, তাই দুটোই আমার কাছে স্মরণীয়। পিলখানায় যারা 85 হাসিনার ষড়যন্ত্রে শহীদ হয়েছেন তাদের জন্য, সেই সব পরিবারের জন্য আমার শুভকামনা এবং আল্লাহ তাদের ব্যস্ত নসিব করুন। যাদের শহীদ হয়েছেন যারা পিলখানায়, তাদের জন্য অনেক অনেক দোয়া, আল্লাহ তাদের ব্যস্ত নসিব করুক। আমরা প্যারিসে যাচ্ছি, কিছুক্ষণ লাইভে থাকবো, জানি না কতক্ষণ ট্রেনে ইন্টারনেট কাজ করবে, তাই ভাবলাম সবাইকে নিয়ে জার্নি করি। ট্রেন ছেড়ে দিয়েছে, পাশের সিটে আমার মেয়ে এবং আমার হাজব্যান্ড আছে। আজকে খুব সকালে, আমাদের আসলে 7:38 ওখান থেকে 2 ঘন্টা জার্নি করে তারপরে ট্রেন স্টেশনে আসতে হয়, মানে বড় শহরে ট্রেন স্টেশন। আমার শহরে ছোট ট্রেন স্টেশন আছে, কিন্তু ওগুলো হাইওয়ে ট্রেন না, এক সিটি থেকে আরেক সিটিতে যাওয়ার জন্য না, ওটা নিজস্ব এলাকার ভিতরে যাওয়ার মেট্রো ট্রেন টাইপের ছোট ট্রেন। আর বড় রেল স্টেশন যেটা ইন্টারন্যাশনাল, সমস্ত ট্রেন আসে এক সিটি থেকে আরেক সিটিতে না। সেন্টিংয়ে 26টা দেশে যাওয়া যায় এই ট্রেন স্টেশন থেকে। আমরা যাচ্ছি, সবাই কারা কারা আমার সাথে জার্নি পথে আছে জানি না। আমরা প্যারিসে যাচ্ছি, প্যারিস থেকে তারপর কোথায় যাব? প্যারিসে অবশ্য ছোট একটা কাজও আছে, কাজ শেষ করে কোথায় যাব, কোনো দেশে ঘুরতে যাব কিনা, না শুধু প্যারিস ঘুরে চলে আসবো, এখনো ডিসিশন হয়নি। এখন আমাদের ফ্রান্সে উইন্টার ভ্যাকেশন চলছে, তো সবসময় মেয়ের স্কুল ছুটি মানেই মেয়েকে নিয়ে কোথাও না কোথাও যাওয়া। দেখতে দেখতে 3টা বছর আজকে পূর্ণ হয়ে গেল। এরকম 25 তারিখে খুব ভোরবেলা সারা রাত ঘুম হয়নি, যেহেতু দেশ ছেড়ে চলে যাচ্ছি, দেশের জন্য একটা মায়া, কত বছর পরে নিজ দেশে ফিরবো তাও জানি না। সব কিছু মিলে সারা রাত ঘুমাইনি, ভোরবেলা উঠেছি, লাগেজ তো আগে থেকেই গোছানো ছিল। যেহেতু ট্রেনে আছি, একটু আস্তে আস্তে কথা বলতে হচ্ছে, জানি না আমার কথা শোনা যাচ্ছে কিনা। তারপরে গোছগাছ তো আগে থেকে করা ছিল, নিজে ফ্রেশ হয়ে রেডি হয়ে খুব সকালে ছোট বোন শ্যামলী আসলো ওর হাজব্যান্ডকে নিয়ে। আমার গাড়ি ঠিক করা ছিল, তারপর গাড়ি ড্রাইভার আসলো, আমার লাগেজগুলো লিফট দিয়ে, আমি 12 তলায় থাকতাম, লিফটেরই 12 তলায়, 12 তলা থেকে নামার পরে ড্রাইভার এবং আমার বোন সমস্ত লাগেজ গাড়িতে তুললো।
বোনকে আর নিয়ে আসলাম না এয়ারপোর্ট পর্যন্ত, যেহেতু বোনের দুটো বাচ্চা ছিল এবং বোনের তখন বোনের নিজস্ব স্কুল ছিল, যদিও সেদিন শুক্রবার ছিল, কিন্তু স্কুল বন্ধ থাকলেও ওর স্কুলের কোচিং থাকে, শুক্রবারে কোচিংয়ের পরীক্ষা টরীক্ষা হয়। তো সেই কারণে ওকে আর এয়ারপোর্ট অব্দি পর্যন্ত নিয়ে আসলাম না, গাড়ি দিয়ে আমি একাই চলে আসলাম। আমার চলে আসলাম মানে আমার পরিবার, আমার স্বামী সন্তান সহ। অনেক ভোর ছিল, প্রায় 5টা সাড়ে 5টা হবে। আজও 5টা সাড়ে 5টা উঠেছি, কিন্তু আমাদের এখানে বাস ছিল 7টা 38 না 40-40, 7টা 40 বাস ছিল। এবং মানুষ উঠবে এখন, এটাকে বলা হয় বুলেট ট্রেনে উঠেছি আমি। তারপরে আমার প্লেন ছিল অবশ্য 9:30 না 10টায়, খেয়াল নেই, যেহেতু ইমিগ্রেশন, রাস্তা জ্যাম, সব কিছু মিলে ভোরবেলায় রওনা দিয়েছিলাম। 5:30 6টার দিকে রওনা দিয়েছিলাম মেবি। এয়ারপোর্ট পৌঁছানোর পরে টুকটাক নাস্তা ইমিগ্রেশন শেষ করে প্লেনে ওঠা। কাতার এয়ার ছিল, ট্রেনের মতো প্লেনও সঠিক টাইমে ছাড়া। তারপরে প্যারিসে আসলাম মনে হয়। কাতারে আমাদের অবশ্য 40 মিনিটে 1 ঘন্টার মতো ট্রানজিট ছিল, মানে এক প্লেন থেকে আরেক প্লেনে উঠতে যতক্ষণ সময়, 40 মিনিটের মতো। তারপরে আস্তে আস্তে লম্বা জার্নি, রাত 7:30 না 8টায় প্যারিস এয়ারপোর্টে পৌঁছেছিলাম। তারপরে হোটেল আমাদের বাংলাদেশ থেকে বুক করা ছিল, হোটেলে উঠলাম, মেয়েকে নিয়ে গেলাম সেই রাতেই আইফেল টাওয়ার দেখাতে, কারণ প্রতিটা দেশের কি বলে আপনার রাতে সৌন্দর্যটা আমি সবসময় দেখি যখন যে দেশে যাই। আমার মোটামুটি ঘোরা আছে এশিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপ, মোটামুটি ঘোরা। তো যখনই যেখানে যাই, আজও রাতে বের হব, আমি অনেক রাত অবধি পর্যন্ত বাইরে ঘোরাফেরা করি যখন কোথাও ঘুরতে যাই। আমার সিটটা কিন্তু পেছনে, জানলার পাশে আমার মেয়ে বসেছে। আমি আসলে আপনাদের নিয়ে জার্নি করব, গল্প করব, এই কারণে অন্য একটা সিটে আসছি। জানি না আমার সিটের লোক কখন চলে আসে, চলে আসলে আমার সিট হয় ছেড়ে দিতে হবে, আমার নিজের সিটে যেতে হবে। যাই হোক, দোয়া করতেছি যাতে আমার পাশটাতে কেউ না আসে। জানার পাশে সিটটা খালি ছিল। এখন ভ্যাকেশন তো, উইন্টার ভ্যাকেশন তো, সবাই এদেশে মানুষ প্রচুর বেড়ায়, যেটা বাঙালিরা মানে করে না। জানি না কে কে দেখছেন, আমি আসলে রোদে বসে আছি। আমাকে থেকে মোবাইলটা পড়ে যাচ্ছিল, প্রচন্ড রোদ, এই পাশে রোদ তো হয়তো কেউ বসবে না, আমি এজন্য ইচ্ছা করেই বসেছি। তো রোদে স্ক্রিনে দেখা যাচ্ছে না কেউ আমার সাথে আছো কিনা লাইভে, কেউ আমার লাইভ দেখছো কিনা আমি জানি না, কিন্তু পরে যারাই দেখবে সবাইকে শুভেচ্ছা। আচ্ছা, আমি আমাকে দেখাচ্ছি কেন? আমি কি বোকা হয়ে গিয়েছি?
আমার নেটটা ছেড়ে ছেড়ে দিচ্ছে। তো আমার বিয়ের প্রথম যখন 1 বছর পূর্ণ হলো, প্রথম বছরে তো বেবি কনসেপ্ট করেছি। প্রথম ম্যারেজ ডেটটা মানে কিভাবে কেটে গেছে বলতে পারি না। যেহেতু বিয়ের প্রথম বছরে বেবি কনসেপ্ট একটা, এবং আমার বেবি যখন কনসেপ্ট হয়েছে আমি দীর্ঘ লং টাইম অসুস্থ ছিলাম। তো প্রথম বছরে ম্যারেজ ডে খুব একটা ভালোভাবে পালন করতে পারিনি। আর মনে হয়নি যে আমার বিয়েই হয়েছে সত্যি কথা বলতে। এরপরে সেকেন্ড বছর সেম ঘটনা, যে বেবি হলো, বেবিকে নিয়ে ওকে মানে আমার ও তখন খুব ছোট না। সেকেন্ড বছরে যখন ওর বয়স কত হবে, 6-7 মাস হবে এরকম। তো ওকে খাওয়ানো, গোসল করানো করতে করতে দ্বিতীয় বছর চলে গেছে। এবং কি বলে, আমি আসলে স্টুডেন্ট লাইফে বিয়ে করেছি। আমি বেবি যখন হয় তখন আমার পরীক্ষা ছিল, এবং বেবি হওয়ার পরেও পড়াশোনা করেছি। পিলখানা হত্যাকাণ্ডের সাথে আমার কিছু স্মৃতি জড়িয়ে আছে। যেমন ধরেন, যেদিন পিলখানার সকালবেলা আমাদের কলেজে ফর্ম ফিল আপ ছিল ইডেনে, আমি ইডেনের স্টুডেন্ট। তো ফর্ম ফিল আপ করার জন্য আমি কলেজে আসছি, স্কুল না চলে আসি মুখে। আমি গেটের সামনে আসছি আর ধীরিম ধীরিম মানে গোলাগুলির শব্দ। আমি ভয় পেয়ে গেছি। তো মামা বলতেছে, মামা, কলেজের দারোয়ানদের মামা বলতাম, বললো মামা কিসের শব্দ? কয় মামা তাড়াতাড়ি কলেজে ঢুকেন, গেট লাগাবো গেট লাগাবো। তো রিক্সা ছিলাম, তো রিক্সার ভাড়াটা দিয়ে কোনো মতো তাড়াতাড়ি করে রিক্সাও জোরে সোরে টান দিল। গেটের ভেতরে ঢোকার পরে গেট বন্ধ করে দিছে। মানে আমি মনে হয় প্রশাসনিক ভবনের কাছেও যেতে পারিনি। মানে সর্বপ্রথম ফোনটাই দিয়েছে আমার বাবা। আমার বাবা আমাকে আদর করে মা বুড়ি বলে ডাকে, মা বুড়ি তুমি না কলেজে গেছো, কোথায় আছো? বললাম আব্বু আমি কলেজের ভেতরে। কলেজে যদি না পৌঁছো তুমি ব্যাক করে চলে আসো, তোমাদের কলেজের ওখানে গুলাগুলি হচ্ছে, তুমি কই আছো বাবা? তখন আমি বললাম আব্বু আমি তো কলেজের ভেতরে ঢুকে গেছি। কোনো সমস্যা হয়েছে? আমি তো বোঝার আগেই দারোয়ান গেট লাগিয়ে দিছে। কলেজের ভেতরে বের হও না, আমি কি একটা সিএনজি নিয়ে বা কিছু নিয়ে আসবো? তখন যেহেতু বাইরে গেট লাগাই দিছে এই অবস্থা, তখন বললাম আব্বু টেনশন করো না। আব্বুর সাথে কথা বলার মাঝখানে সেকেন্ড যে ফোনটা আসছে সেটা ছিল আমার হাজব্যান্ডের ফোন। তো আমি দেখছি যে ওয়েটিংয়ে আমার হাজব্যান্ডের নাম্বারটা। আমার বাবাকে বলতেছে আব্বু টেনশন করো না, আমি ভালো আছি। ওরকম কোনো, যেহেতু কলেজের ভেতরে আছি আমাদের দায়িত্ব তো কলেজের একটা আছেই, তুমি টেনশন করো না, ওরকম কোনো সমস্যা হলে আমি তোমাকে কল দিব। পরে তো আমার হাজব্যান্ড, তখন তার হাজব্যান্ড না, তখন অবশ্য আমার প্রেমিক ছিল, সে ফোন দিয়ে এক চিৎকার, কোথায় তুমি ঠিক বাবার মতোই, মানে সিনিয়র একটা ছেলের সাথে প্রেম করলে কি খুব কেয়ারশীল হয় সে। আমার স্বামী আমার প্রতি বিয়ের আগে থেকে খুব যত্নশীল এবং প্রচণ্ড ভালোবাসে আমাকে। কোথায় তুমি, এক চিৎকার দিচ্ছে। তা আমি বললাম আমি তো কলেজের ভেতরে। তো বলতেছে কলেজের ভেতরে, তোমার কলেজের উল্টা পাশেই তো গোলাগুলি হচ্ছে। আমি বললাম হ্যাঁ তাই তো শুনলাম, তোমার কিছু হয়নি তো? আমি কি না, আমার কিছু হইব কিভাবে, আমি তো শব্দ শোনার সাথে সাথেই গেটের ভিতরে ঢুকে গেছি। আর মা আমারা গেট লাগিয়ে দিচ্ছে, রিক্সা ভাড়াটা কোনো মতো দিচ্ছি। বলে থাকো আমি আসতেছি। তা আমি বললাম তুমি কই আসবা?
কলেজে গেট লাগানো, কলেজে গেট লাগানো, আমার দেখলে গেট খুলে দিব, তুমি আসো। চুপ করে থাকো। সে করছে কি, মেবি তার অফিসের কোনো একটা এরিয়ার ম্যানেজারের শফিক ভাই ছিল গাজীপুরের, তার সে হয়তো একটা গাড়ি নিয়ে আসছিল, সাদা একটা গাড়ি, আমার মনে আছে। শফিক ভাই আসার সাথে সাথে শফিক ভাই সেই গাড়ি দিয়ে সোজা আমার পলাশি গেটে চলে এসে বলে, তুমি 1 নাম্বার গেটে দিয়ে বের হওয়ার দরকার নেই, তুমি পলাশি এদিকে যে গেট আছে তুমি এদিক দিয়ে বের হও। আমাকে গেট লাগানো, তুমি মামাকে বলো যে আমি নিতে এসছি। পরে বললাম, বলার পরে ঢাকা শহর আজকে থাকা যাবে না, তো শফিক ভাই আবার গাজীপুর যাবে, তার গাড়ি দিয়ে সোজা গাজীপুর চলে গেছিলাম। ওখানে তো এর মাঝখানে বাবা অনেকবার ফোন দিয়েছে। আসলে বাপ কাকে বলে, যার বাবা আছে তারা হয়তো বুঝতে পারবেন বাবার সেই ফিলটা। আমার বাবা অস্থির হয়ে গেছিল সেদিন। আমার বাবার অস্থিরতা দেখে আমার হাজব্যান্ডও তার বাবাকে খুব মিস করতেছিল, কারণ আমার শ্বশুর নাই। কলেজ লাইফে থাকা অবস্থাতেই আমার হাজব্যান্ড যখন কলেজে পড়ে তখন আমার শ্বশুর মারা গিয়েছে। তো এক পর্যায়ে আমার হাজব্যান্ডের চোখে পানি চলে আসলো আমার বাবার আমার প্রতি স্নেহ, ভালোবাসার, দায়িত্ব, কর্তব্য দেখে। বাবা হলে হয়তো এমনই হতে হয়। পরে বাবাকে মিথ্যে বললাম যে যেহেতু গাজীপুর চলে গেছি এক টান দিয়ে, ফিরতে সময় লাগবে। বললাম, বলতেছে ঠিক আছে, তো কলেজের অবস্থা তো এই কি বলে, তোমার কলেজের ওখানের অবস্থা আরও ভয়াবহ হচ্ছে, গোলাগুলি আরও বেড়ে গেছে, সমস্ত টিভি চ্যানেল, সাংবাদিকরা কেউ ওদিকে রাস্তাঘাট বন্ধ করে দিছে, কেমনে আসবো, আমি আসবো, আমি আসবো, বারবারই চিৎকার করছিল। তো বললাম, আব্বু ভালো আছি, টেনশন করো না, আমাদের কলেজ থেকে একটা গাড়ির ব্যবস্থা করতেছে, যাতে স্টুডেন্টরা, মিথ্যে বলছি যে স্টুডেন্টদের যার যার বাসায় সেফলি দিতে পারে, তুমি টেনশন করো না। তো ভাগ্যিস ওই সময় আসলে বটমালা সেট ছিল, কোনো অ্যান্ড্রয়েড মোবাইলগুলো ছিল না, নাহলে আমার বাবা হয়তো বলতো যে ভিডিও কল দিব। এই ছিল। তাই এই কারণে 25শে ফেব্রুয়ারি পিলখানার হত্যাকাণ্ডটা আসলে আমার কাছে লাইফে খুব স্মরণীয়। আবার এই দিনেই আমি দেশ ত্যাগ করেছি। তো ঠিক আমি যখন প্লেনে উঠেছি তখন আমার বাবা আমাকে ফোন দিয়েছে। বাবার বাড়ির সাথে আমার যদিও একটু রাগ আছে, বাবার সাথে খুব একটা কথাও হয় না এখন, কিন্তু ঠিক সেই পিলখানায় যেই সময়টাতে আমার বাবা আমাকে ফোন দিয়েছিল, আমি কলেজে পৌঁছেছিলাম, সেই টাইমেই আমার প্লেন ছাড়ছিল। তো আমার বাবা আমাকে এখনও আমার বাবা আমাকে ফোন দেয়, দিয়ে ভিডিও কল দেয়, শুধু তাকিয়ে থাকে, কখনো দেখি চোখে পানি ভাসে, কিছু বলে না। বাবাটা বুড়ো হয়ে গেছে, খারাপ লাগে আসলে, কি বলবো, এই রকম ফিলিংস আসলে মুখে বলে বা কি বলে, চোখে পানি মুখে হাসি নিয়ে বোঝানো যায় না। তো অনেকক্ষণ, যতক্ষণ পর্যন্ত প্লেন উপরে উঠছে ততক্ষণ পর্যন্ত আমার বাবা আমাকে, আমার সাথে কথা বলছিল, ফোনে কান্না করছিল। মিস করি খুব বাবাকে। আই লাভ ইউ আব্বু, খুব মনে পড়ে বাবার কথা। আসলে কখনোই না, মানে বাবাকে এইভাবে মিস করব কখনো বুঝতেও পারিনি, জানেন। তেমনি বিদেশের মাটিতে আসছি, প্রথম বছরটা, দ্বিতীয় বছর কিভাবে চলে গেছে বলতে পারি না। বিয়ের পরে যেমন তৃতীয় বছরে ফিলিংস হয়েছে যে আমার ম্যারেজ ডে পালন করতে হবে, তখন আমরা তৃতীয় বছরে ম্যারেজ ডে সময় করেছে কি, আমরা ইয়ারে করে কক্সবাজার চলে গিয়েছি। তখন আমার বেবি খুব ছোট, মেবি 1.5-2 বছর হবে, 1.5 বছর হবে, 2 বছর না পুরো। তো আমরা সেই ফার্স্ট আমার মেয়ের এয়ার জার্নি, আমি অবশ্য এর আগেও ইয়ারে উঠেছিলাম, আমার হাজব্যান্ডও উঠেছে, কিন্তু আমার মেয়ের লাইফে প্রথম এয়ার জার্নি। তো প্লেনে করে আমরা কক্সবাজার যাওয়ার পরে, তো সেদিন আমরা প্ল্যান করলাম
যে সারা রাত আমরা বিচে থাকবো, সারা বিচে থাকবো। তো প্রায় রাত 2টা বলে আপনার। তো দেখা গেল ও আচ্ছা, 3য় বছরের গল্প বলছিলাম আমার বিয়ের। তো 3য় বছর যখন হলো তখন মনে হলো যে বাবার বাড়ি ছেড়ে আসছি, আল্লাহ 3 বছর হয়ে গেছে। থাকার পরে দেখা গেছে ওখানে সিকিউরিটি যারা আছে ওনারাই আইসা বলতেছে এখানে থাকা যাবে না। তো আমার হাজব্যান্ড যেখানেই জব করতো, মানে মোটামুটি প্রভাবশালী এরিয়া, কি বলে, যারাই ডিলার তারা একটু প্রভাবশালী হয়। পরে ডিলারকে ফোন দিল, ডিলারটা আবার ছিল একটু অল্প বয়সে। ও দৌড়ে চলে আসলো। পরে দৌড়ে আসার পরে গাড়ি নিয়ে চলে আসছে। পরে বলে, ভাবি সারা রাত এখানে থাকতে চান? বললাম হ্যাঁ। কয় ঘুম চলে আসবে তো। তারপরে জোয়ার ভাটার পানি তার একটু পেছনের দিকে আসেন, যেখানে আর কি পানি টানি আসবে না, সেফলি থাকতে পারবেন। আর আপনারা এখানে থাকলে কোনো সমস্যা হতে পারে, অনেক রকম মানে ছিনতাইকারী টিয়া ট্যাক্টর। বললাম না, থাকবো, পরে কি করব। উনিও বললো তাহলে আমরা আজকে সারা রাত গল্প করবো। ওর ফ্রেন্ড সার্কেল নিয়ে এসে সারা রাত আমরা আমরা ওই বিচে ইয়াগুলো পাওয়া যায় না, সিটগুলো, ওইগুলো নিয়ে মজা করছি খুব। ভোর হচ্ছে। তো 3 বছরে এই হচ্ছে একটা মানে কি বলে মধুর হানিমুন টাইপের যেটাকে বলা হয়, খুব মজা ছিল। এই কারণে যখনই যাই, আমি যে দেশেই যাই, আমি অনেক রাত অবধি পর্যন্ত আমার বেবিকে নিয়ে, আমার হাজব্যান্ডকে নিয়ে। আচ্ছা, গতকাল আমি আমার বাবুর স্কুলের এক গার্ডিয়ান ভাবি আমাকে, আমি বাবু বলতে আমি আমার হাজব্যান্ডকে কখনো বাবু বলি না। বাবু বলতে আমি আমার মেয়েকে বলি, বেবি বলি, বাবু বলি। তো বর্তমানে প্রেমিক প্রেমিকার একজনকে বাবু বলে, অবশ্য সে আমার বাবুর বাবা। এই বাবু বলতে ছোট্ট বাচ্চা যখন হয় মানুষ তখনই বাবু বলে। তো আমার মেয়ে যখন হয়েছে তখন ওই আমার মেয়েকে আমার হাজব্যান্ড ফোন দিয়ে বলতো বাবু কি করে। তো ওইখান থেকে বাবু বাবু শব্দটা চলে আসে, যে বাবুর মা কই। শ্বশুর বাড়িতে যখন নিয়ে হয়েছে বাবুর মা কই, যে কেউ এসে বলতো বাবু কই, বাবুর মা কই। বাচ্চার নাম ধরা, আমার বাচ্চার নাম শ্রেষ্ঠ কেউ উচ্চারণ করতে পারতো না, তো বেশিরভাগ মানুষ বাবু বাবু বলতো। তো ওই কারণে বাবু বললে দেখা যায় যে অনেকে মাইন্ড করে ভাবে যে আমি আমার হাজব্যান্ডকে বলেছি। না, আমি আমার হাজব্যান্ডকে কখনোই বাবু বলি না, শ্রেষ্ঠর পাপা বলি। আরেকটা আদর করে নাম দেই ছোট্ট, সেটা নাই বলি। মধুর একটা নাম আছে, ওটা ভালোবেসে ডাকি, ওই শব্দটা নাই বলি। তো আজও প্যারিসে যখন আসলাম আমরা, 1 বছর 2 বছর বিয়ের মতোই চলে গেল, যে কিভাবে চলে গেল, অসুস্থ সব কিছু নিয়ে চলে গেল। এর মধ্যে যেহেতু একটু ভাষাগত প্রবলেম আছে, কারণ যাদের একটু এক্সপিরিয়েন্স বেশি বহির্বিশ্ব সম্বন্ধে তারা হয়তো অবশ্যই জানবেন যে ইউরোপে 26টা দেশে 26টা ভাষা, কোথাও ইংলিশ চলে না, বিশেষ করে সেনজিংয়ে। আর আমার ফ্রান্সে তো একেবারেই মানে ইংলিশটা কেউ লাইক করে না, এবং ইংলিশ ভাষা ওরা সবাই জানে, কিন্তু আপনি বললে ওরা এমন ভাব দেখাবে যে জীবনে প্রথম ইংলিশ কিছু শুনতেছে। তো ফ্রান্সের ভাষা হচ্ছে ফরাসি। তো এই ভাষা নিয়ে সমস্যা, ভাষার পেছনে ছুটতে আমার 2টা বছর চলে গেল। এই বছর মনে হলো আল্লাহ 3টা বছর হয়ে গেল আমি বাংলাদেশ ছেড়ে চলে এসেছি। তো আমি আজ রাতে আবার সেই আইফেল টাওয়ারে যাব। আমার ট্রেন নামবে 2টো বাজে, জানি না কে কেমন দেখছেন, কে আছেন আমার সাথে জানি না। আমি ট্রেনের জানলাটা দিয়ে ধরে রেখেছি,
একের পর এক গ্রাম চলে যাচ্ছে। বিদেশি গ্রামগুলো মনে করেন বাংলাদেশের গুলশানও এত সুন্দর না আসলে, এত সাজানো গোছানো। আমি যেখানে থাকি সেটা কিন্তু একটা ছোট্ট গ্রাম, কিন্তু এত সুন্দর সাজানো গোছানো। এই যে দেখেন একটার পর একটা গ্রাম চলে যাচ্ছে। যে এই যে গাড়িগুলো রেখেছে, সেই গাড়িগুলো রাখারও একটা সুন্দর ডিসিপ্লিন আছে। সব কিছু কেমন যেন সাজানো গোছানো, কোথাও কোনো ময়লা নেই, আবর্জনা নেই। বাংলাদেশে দেখা যায় এখানে বাথরুম করে রাখে, ওখানে দেখেন। এই যে জানলা দিয়ে আমি পুরো কয়েক ঘন্টা জার্নি হয়ে গেল জানি না, আমার 3.5 ঘন্টা ট্রেনে জার্নি করতে হবে। আমরা এখন বাজে হচ্ছে কটা, 10:55। আমরা ফ্রান্সের সময় 2টো বাজে প্যারিসে পৌঁছে যাব, মানে 11টা, 12টা, 1টা, 2টা। আমার ট্রেন ছেড়েছে 10:30টায়, আধা ঘন্টা ট্রেন চলছে। এটাকে বলা হয় বুলেট ট্রেন, খুব স্পিডে চলে। তো এর মাঝখানে এই আধা ঘন্টার সময়তেই আমরা কয়েকটা গ্রাম পাড়ি দিলাম। যে আমার সাথে আছেন, এটা একটা গ্রাম। যে আছেন সে যদি কেউ দেখতে পারেন, বা লম্বা ভিডিও হয়তো কারো ভালোও লাগবে না দেখতে, কিন্তু আমার কাছে একটা স্মৃতি হিসেবে আমি ভাবলাম আজকে রেখে দেই, যে 3 বছরে আমি ওই শহরটাতে ছিলাম, ওই শহরটাতে এসে আমি এরকম একটা পাগলামি করেছি। স্মৃতি হিসেবে রেখে দিলাম। জানি না কার কার কাছে ভালো লাগবে, কে পুরো ভিডিও দেখবেন, আমার বকবকানি শুনবেন। ফ্রান্স খুব সুন্দর একটা দেশ, তবে আমি আসলে আবারও একই কথা বলবো, আমি অনেক দেশে ঘুরেছি, কিন্তু তারপরও না নিজের দেশের প্রতি একটা অন্যরকম মানে অন্তরের টান আছে, যেটাকে বলা হয় হৃদয়ের টান। যে মাঝে মাঝে মনে হয় না, একটা রবীন্দ্রসঙ্গীত আছে, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায়। ঠিক তেমনি যত দেশেই যাই না কেন, বাংলাদেশে থাকলে কিন্তু বাংলাদেশের প্রতি একটা অনীহা চলে আসে, একটা বিরক্ত লাগে। কারণ এমন বাজে ওয়েদার, রাস্তায় বের হলে ধুলা বালি, মানে কোনো একটা নেই, জ্যাম, খাবার দাবারে ভেজাল, পানিতে ভেজাল, সমস্ত কিছুতে ভেজাল 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 ভেজাল, একটা মানে বিরক্তকর যেটাকে বলা হয়। তো বাইরের দেশে যখন মানে আসা হয়, তখন মনে হয় ওয়াও কি অসাধারণ, কি এই যে একটা ছোট্ট একটা গ্রামে থেমেছে আমার ট্রেনটা। আমি জানি না 3.5 ঘন্টা আমার মোবাইলে নেট কাজ করবে কিনা। যতক্ষণ নেট কাজ করবে আমি ততক্ষণ আজকে লাইনে থাকবো ভেবেছি। অন্য সময় জার্নিতে কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে যাই। আমি প্রচুর গান শুনি আসলে। গানটা হচ্ছে আমার একটা বন্ধু, লাইফ পার্টনারের মতো। মন খারাপ হলেও আমি গান শুনি, আনন্দে যখন থাকি তখনও গান শুনি। মন খারাপ অবশ্য বিয়ের পরে কখনো খুব একটা মন খারাপ হয়নি, মন যে খারাপ হয় সেটাই ভুলে গেছি। অনেকে হাজব্যান্ডের সাথে ঝগড়া করে, মারামারি করে, কাটাকাটি করে। আমি আসলে এমন একটা চুপচাপ ছেলেকে বিয়ে করছি, আমার সংসারে ঝগড়া বলতে একটা ঝগড়া হতো যে আমার বেবিকে যদি খায় না, মুখ চেপে টেপে ধরতাম, বেবি যদি একটু কান্না করতো, তখনই দেখা যেত যে আমার হাজব্যান্ড আমাকে একটা লাউড স্পিকার একটা ধমক দিছে, কে বলছে তোমাকে খাওয়াতে, লাগবে না আমার মেয়েকে তোমাকে খাওয়াতে, যাও আমার মেয়েকে আমি খাওয়াতে পারি, এটুকুই শেষ। এরপরে আর কোনো আসলে আমি একটা মেয়ে মানুষ, সাদা সিধা, কোনো ডিমান্ড নেই যে আমার এটা লাগবে, আমাকে এটা দিতে হবে। এই কারণে হয়তো আমার সংসারে ঝগড়াঝাটি খুব একটা হয় না। যতটুকু মানে মাঝে মাঝে মন খারাপ হয় না তা না, মন খারাপ হয় যখন আমার হাজব্যান্ড অসুস্থ হয়, আমার মেয়ে কোনো কারণে অসুস্থ হয়, বা আমি কোনো কারণে অসুস্থ হই, তখন একটু মেন্টালিটি সিক থাকি। এবং তখন খুব মানে সবসময় আল্লাহকে ডাকি, আল্লাহকে বলি, আল্লাহ কেন
আমার স্বামী অসুস্থ হলো, এই অসুস্থটুকু আমাকে দাও। কেন আমার বাচ্চা অসুস্থ হলো, এই অসুস্থটুকু আমাকে দিয়ে দাও, ওরা সুস্থ থাক। হ্যাঁ, তো ওই সামান্য কিছু টাইম ছাড়া আসলে বিয়ের পরে আমার খুব একটা মন খারাপ হয়নি, বরং বিয়ের আগে আমার খুব মন খারাপ থাকতো, হুটহাট করে মনটা খারাপ হয়ে যেত, কিন্তু কখনো কাউকে বুঝতে দিতাম না। তো আমার গান ছিল আমার জীবনের সবচেয়ে একটা লাইফ পার্টনার, মানে আরেকটা লাইফ পার্টনার এখনও আছে। আমি প্রচুর গান শুনি এবং গুনগুনিয়ে, যদিও আমার ভয়েস টোন ভালো না, আমি গান গাইতেও ভালোবাসি। এই তো। অনেক এই 1 ঘন্টা প্রায় হয়নি এখনো, অনেকটা গ্রাম আমরা মানে পার হয়ে চলে এসেছি। এর মধ্যে মনে হয় 3টা না 4টা স্টপেজ চলে গিয়েছে অলরেডি। একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে যেতে কয়েকশো কিলোমিটার দূর। তো আবারও বলছি, বুলেট ট্রেন মানে প্লেনের গতিতে চলে, তাই বোঝা যাচ্ছে না। দেখেছেন কত সুন্দর, প্রতিটা বাড়িতে এই যে এরকম চাষ করে সবজি বনে। আমার বাসা আমি যে গ্রামে থাকি সেখানেও দেখা যায় যে বিশেষ করে মিষ্টি কুমড়োটা মানে অ্যাভেলেবেল পাওয়া যায়, মিষ্টি কুমড়োটা বনে। কিন্তু আমি আমার বাসায় ট্রাই করেছি, হয়নি, গাছ হয়েছে মরে গিয়েছে, এত ঠান্ডা বলার মতো না। আকাশটা আজকে মেঘলা। স্লো ইন্টারনেট কানেকশন। আমার মনে হয় না আমি আর বেশিক্ষণ থাকতে পারবো, কারণ স্লো ইন্টারনেট কানেকশন দেখাচ্ছে। আমার মেয়ের, আচ্ছা আমি আরেকটু বলে নেই, ইন্টারনেট কানেকশন স্লো কানেকশনটা দেখানো আমার সেটটা না বাংলাদেশ থেকে, যে আমি আসার সময় আমি একটা বোকা, বিদেশে আসছে আমি এখনও আইফোন কিনিনি, বাংলাদেশ থেকে আসার সময় আমি একটা নতুন সেট কিনেছি। তো বিদেশে আসার পরে আমি আমার মেয়েকে সেট কিনে দিয়েছি। আমার মেয়ের সেটে সারাক্ষণ নেট থাকে, কিন্তু আমি মোবাইল কিনিনি বলে আমার হাজব্যান্ডও মোবাইল কিনেনি। দুজনের সেটই, মজার বিষয় হচ্ছে আমরা 3টা সেটই নতুন কিনেছিলাম, কিন্তু পাহাড়ি রাস্তা প্রায় 3 কিলোমিটার হেঁটে আমার মেয়ে স্কুলে যায়, আরও বেশি হবে। তো শীতের দিন না, স্নো পড়ে রাস্তাটা মানে পিছলা হয়ে থাকে, ও হাঁটতে গেলে পড়ে যায় পাহাড়ি রাস্তা। তো ওর মোবাইল এই নিয়ে 2টো ডিসপ্লে চলে গেছে। তো এদেশের ডিসপ্লে ঠিক করতে গেলে যে টাকা, তার চেয়ে সামান্য একটু কিছু মানে ভরলে নতুন মোবাইল চলে আসে। আমার বেবিকে খুব ভালো সেট কিনে দিয়েছি, পরপর 2টো। তো ওর সেটে ওর সেটে দেখা যাবে সারা রাস্তা কোথাও ইন্টারনেট প্রবলেম করে না, কারণ এদেশের সেট তো খুব ভালো। কিন্তু আমি যেহেতু বাংলাদেশ থেকে কিনেছি, তো বাংলাদেশের সেট বলেই আমার মোবাইলে ইন্টারনেটে একটু সমস্যা করে, হয়তো একটু গ্রামের ভেতরে ঢুকলে বা টানেলে ঢুকলে পাওয়া যায় না, কিন্তু আমার মেয়ের মোবাইলে কোনো প্রবলেম করে না। এই যে আরেকটা গ্রাম চলে যাচ্ছে। আমি ট্রেনে বসে আছি, কিন্তু মনে হচ্ছে প্লেনে বসে আছি, কারণ প্লেন জার্নি যেরকম সেম ট্রেন জার্নি, সেম সিটগুলো বলেন, এবং প্লেনে চললে যেমন বোঝা যায় না যে গাড়ি চলতেছে, ট্রেনে যে বসে আছি বোঝা যাচ্ছে না ট্রেন চলতেছে, কোনো শব্দ হচ্ছে না ট্রেন চলার। প্লেনের ভেতরে থাকলে যেমন একটা শব্দ হয়,
তেমনি ট্রেনের ভেতরে সামথিং শু একটা শব্দ আছে। মাইমারি ওই টিকিট চাচ্ছে। তো বললাম মামারি মানে আমার স্বামীর কাছে, মারি মানে আমার হাজব্যান্ড। বিমানবালা দেখতে যেমন আমার টিকিটের ইয়াও সেম। আমি একটু দেখাচ্ছি। অ্যাজ লাইক বিমানবালাদের মতো। এই যে একটা গ্রাম চলে যাচ্ছে। সামনে স্টেশন থাকলেও থাকতে পারে। দেখেছেন গ্রামগুলো কত সুন্দর, কতটা সাজানো গোছানো। এই যে আপনার সিটি ট্রেনগুলো যেটাকে বলা হয়, কত সুন্দর গোছানো। এটা কিন্তু একটা গ্রাম, কে বলবে এটা গ্রাম? এই যে আমার এরিয়াতে ছোট ছোট ট্রেনগুলো চলে। এই যে একটা ট্রেন স্টেশন চলে যাচ্ছে। পাহাড়ি ঘাসটাও তো সুন্দর গোছানো, মনে হচ্ছে ঝাড় দিয়ে রেখে দিয়েছে কেউ, বা প্লাস্টার করা কিংবা টাইলস করা, এরকমই লাগে আসলে। তো আসলে আমাদের দেশে যারা মন্ত্রী মিনিস্টার আছে এরা তো প্রচুর, মানে আমি তো ক্ষুদ্র একটা প্রাণী, প্রচুর বিদেশে ট্যুর করে এরা কি শিখে? কিভাবে টাকা পাচার করতে হয় সেটা, এই পরিষ্কার পরিচ্ছন্নতা শিখে না। যদিও আমি একটা ক্ষুদ্র একটা প্রাণী, মাঝে মাঝে মনে হয় আমার যদি ওই ডক্টর ইউনূসের মতো কোনো ক্ষমতা থাকতো আমি আমার দেশটাকে করে দেখা দিতাম। কিন্তু আসলে ডক্টর ইউনূসেরও কোনো দোষ নেই, আমারও কোনো দোষ থাকবে না, আমি হলেও পারতাম না। কারণ আমার মেন্টালিটি যা, ডক্টর ইউনূসের মেন্টালিটি যা, যাদের নিয়ে কাজ করবে প্রশাসনের তাদের মেন্টালিটি ভালো না। যেই ক্ষমতা পাবে, যেমন আসিফ নজরুল, তাকে বলা হয় যে ক্ষমতায় আসার আগে যে আপনাকে যদি কখনো দেশে কোনো ক্ষমতা দেওয়া হয় আপনি কি করবেন? কয়ে আমি দিন রাত পরিশ্রম করতাম দেশের জন্য। কই পারছে? কিভাবে করবে? প্রশাসন ভালো না তো। প্রশাসন ভালো হলে অবশ্যই পারতো। যাদের নিয়ে কাজ করবে তারাই তো, সবারই মেন্টালিটি আপনার মানে খুবই জঘন্য। কিভাবে করবে কাজ বলেন? আচ্ছা, আমার একটু রাখতে হবে কারণ একেবারে স্লো কানেকশন দেখাচ্ছে, পরে দেখা যাবে কিছুই লোড হবে না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দোয়া করবেন। আবার যে কোনো টাইমে হয়তো আইফেল টাওয়ারের সামনে আমাদের দেখা হতে পারে, জানি না তখন কে কে লাইনে থাকবেন বা কে কে ঘুমাবেন। আমার হাজব্যান্ডের জন্য, আমার সন্তানের জন্য, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। সবাই নিজ নিজ দেশকে ভালোবাসবেন। সবার মনের ভেতরে, অন্তরের ভেতরে যেমন নিজের বউ বাচ্চা, আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন সবার জন্য হৃদয়ে একটা জায়গা থাকে, তেমনি হৃদয়ের জন্য, হৃদয়ে এক কোণায় আপনি
বাংলাদেশের জন্য একটা অবস্থান রেখে দিবেন যে বাংলাদেশকে ভালোবাসতে হবে, তবে কোনো দলকে নয়, দয়া করে দেশকে ভালোবাসবেন। হ্যাঁ, সবসময় যেখানেই দায়িত্বে থাকেন না কেন, কখনো ঘুষ না নিয়ে মানে বিনা পরিশ্রমে, যেটাকে বলে, পারলে মানুষকে সাহায্য সহযোগিতা করবেন। কোনো দলের জন্য কেউ কখনো জীবন দিবেন না, দেশের জন্য জীবন দিবেন। আমিও দিব দেশের জন্য জীবন, কোনো দলকে নয়, দেশকে ভালোবাসবো আমরা, দেশের উন্নয়ন করব। দেশের উন্নয়ন মানে আমার উন্নয়ন, আপনার উন্নয়ন। আপনার ঘর সুন্দর থাকলে যেমন বাইরের একটা মানুষ এসে বলে যে ঘরের যে দায়িত্বে আছে গৃহকর্তা বা গৃহকর্ত্রী নিশ্চয়ই খুব গোছানো, বা বাসার ছেলে মেয়ে খুব গোছানো, তেমনি আমার দেশ যদি আমি গুছিয়ে সুন্দর করে রাখি, বহির্বিশ্ব থেকে যে যখনই আমার দেশে যাবে সবাই বলবে ওয়াও, বাংলাদেশটা খুব সুন্দর। অবশ্যই বাংলাদেশের মানুষগুলো এরকমই সুন্দর। তো সবাই ভালো থাকবেন। দেখেন আরেকটা গ্রাম চলে আসছে, গ্রামটুকু আমি শেষ করেই বিদায় নিচ্ছি। বারবার স্লো কানেকশন দেখাচ্ছে, খুব কষ্ট লাগছে। যেতে নাহি দেব হয়, তবুও যেতে দিতে হয়, তবুও চলে যায়। মনে পড়ে গেল লাইন দুটো, ছাড়তে ইচ্ছে করছে না। বললাম না, আমি চেয়েছিলাম আজকে লম্বা পুরো জার্নি